আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা খর্ব হবে সিএসি। ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজন বড় চ্যালেঞ্জ। নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্বেগ হবে, মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র, বললেন বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী। জেল পালানো ৭০০ আসামি এখনো পলাতক, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে। যৌক্তিক রাজস্ব আহরণে জোর দিচ্ছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান এনবিআর চেয়ারম্যানের। এবং ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতির মামলায় পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, বিচার শুরুর নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির অনুষ্ঠানে অংশ নিয়ে সিএসি এই অভিমত তুলে ধরেন। সংসদীয় কমিটির মাধ্যমে ইসির ব্যর্থতা ও শপথ ভঙ্গের প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি। বলেন, আইনবিধি চূড়ান্ত না থাকায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ হবে। তফসিল ঘোষণার সময় যেসব দল নিবন্ধিত থাকবে তারা নির্বাচন করবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিকভাবেই। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। আরএফইডির সম্মানিত সভাপতি, নির্বাচন ব্যবস্থা সংস্কারে এরই মধ্যে সরকারের হাতে প্রস্তাবনা জমা দিয়েছে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন সংস্কার কমিশন। এসব সুপারিশ নিয়ে প্রথমবারের মতো খোলামেলা কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে সংস্কার প্রস্তাবের বেশ কয়েকটি দিক তুলে ধরে আপত্তি জানান তিনি। সুপারিশ তো অনেক দেওয়া যায়, যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে whether it is really practicable, whether it is really implementable or not. তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা রিভিউ করে দেখেছি। আমরা তুলে ধরেন চলমান সংস্কারের সীমানা পুনর্নির্ধারণ, নতুন দল নিবন্ধন সহ আমরা ডিলিমিটেশন, আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইম দেবে, ইলেকশনের ডেটই পার হয়ে যাবে ডিলিমিটেশন করতে করতে করতে, বিকজ উনি তো আমার নিয়ন্ত্রণে থাকবেন না। প্রপারলি কমপ্লিট করা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না। ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরের আগেই সব প্রস্তুতি শেষ করা চ্যালেঞ্জ বলেও মনে করেন সিসি। ভোটার লিস্ট আলাদা, সিটি কর্পোরেশনের ভোটার লিস্ট আলাদা, ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোটার লিস্ট আলাদা, এইখান থেকে আমাকে ওই আলাদা করে ভোটার লিস্ট করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেটা তো একটা, আমরা তো সেই প্রস্তুতি শুরু করি নাই। কারণ আমরা কেন প্রস্তুতি নেব? আমাকে বললেন, আমি তারা যদি রিকোয়েস্ট করতো তাহলে একটা চিন্তা করতাম। এই 1 বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ইলেকশন করতে হয়, তাহলে তো মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন, এটা তো আর মিট করা সম্ভব হচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার যে সাবমিট করার যে প্রপোজাল। নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র বলে সতর্ক করে দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পার্টির আলোচনা সভায় তিনি আরও বলেন, নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগলে জুলাই আগস্টে সহস্রাধিক ছাত্র জনতার রক্তের প্রতি বেইমানি করা হবে বলে মন্তব্য করেন তিনি। যেসব সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত হবে সেগুলো দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দিয়ে তিনি বলেন, বাকিগুলোর বিষয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে, সেজন্য নির্বাচনই একমাত্র পথ। তিনি বলেন, কোনো গোষ্ঠী যদি মনে করে তাদের সিদ্ধান্তে সংস্কার হবে তাহলে সেটি হবে ভুল। বিএনপি হোক, আমাদের যোগপট আন্দোলন হোক, কিংবা অন্য কোনো দল হোক, অন্য কোনো গোষ্ঠী হোক, জনগণের কাছে যেতে হবে। তার বাইরে কোনো সংস্কার করার
অধিকার কাউকে দেওয়া হয় নাই। আমি কারো মতবাদকে, কারো চিন্তাকে অসম্মান জানানো আমার কোনো অধিকার নেই। এটাই যদি এই স্পিরিট না থাকলে তাইলে কিন্তু যতই সংস্কার করেন তাও কিন্তু কাজ করবে না। বিএনপি ও ছাত্র নেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এর ধরন ও ফর্মুলা আলোচনার সাপেক্ষে বলে মনে করেন তিনি। আসিফ নজরুল বিশ্বাস করেন, একদিকে ষড়যন্ত্র বা ১/১১ ধরনের কিছুতে যেমন আগ্রহী নয় বিএনপি, তেমনি ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। এছাড়া জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছাও ছাত্রনেতাদের রয়েছে। ফেসবুকে দ্য স্ট্যাটাসে তিনি বলেন, ভিন্ন মত থাকবে, কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না যায়। সরকারের অধিকাংশ উপদেষ্টা জুলাই আগস্টের চেতনা ধারণ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনায় তিনি বলেন, ১৭ বছর সংগ্রাম করার পর বিএনপিকে নিয়ে ছাত্র প্রতিনিধিরা যে ভাষায় কথা বলছে তা কাম্য নয়। নির্বাচনের কথা বললে অনেকের গায়ে জ্বালা ধরে। পরিস্থিতি দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। মেজর হাফিজ দ্রুত নির্বাচনের পথে হাঁটতে সরকারকে আহ্বান জানান। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে ক্ষমতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। হাফিজ বলেন, কিংস পার্টি গঠনের চেষ্টা সরকারি নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। জেলখানা থেকে পলাতক ৭০০ বন্দীকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কারাগারে হটলাইন নম্বর উদ্বোধনকালে তিনি একথা বলেন। জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। এখন থেকে সহজেই জেলখানায় বন্দী আসামিদের খোঁজ নিতে পারবেন তাদের পরিবারের সদস্যরা। এজন্য চালু করা হয়েছে একটি হটলাইন নম্বর, যেখানে ফোন দিয়ে বন্দীদের হাজিরার তারিখ, শারীরিক অবস্থা সহ নানা বিষয়ে খোঁজ নিতে পারবেন পরিবারের সদস্যরা। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হটলাইন নম্বর উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, জেল থেকে পলাতক আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রায় ৭০০-এর মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাই আবার বন্দী করে কারাগারে রাখা হয়েছে। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। ৫ আগস্টের পর রাষ্ট্রপতি কোন শীর্ষ সন্ত্রাসীকে সাধারণ ক্ষমা করেননি বলেও জানান তিনি। সাধারণ ক্ষমায় কেউ কিন্তু আজ পর্যন্ত বের হয় নাই। না, এরা সাধারণ ক্ষমায়, এরা জামিন পেয়েছে, সাধারণ ক্ষমায় কেউ পায় না। সাধারণ ক্ষমা কিন্তু কারোর জন্যই ঘোষণা করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে, এজন্য সকলের সহযোগিতা চান তিনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। যৌক্তিক রাজস্ব আহরণে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনীতির সংস্কার। এ সময় মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। শারফুল আলমের রিপোর্ট। কাস্টমস দিবসের আলোচনায় ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্স আদায়ে ব্যবসায়ীদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা বাড়ানোর তাগিদ দেন। আসছে বাজেটের আগেই তাদের সাথে আলোচনা করার আহ্বান জানান উদ্যোক্তারা। এতে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি বন্ধ করার আহ্বান জানান। বলেন, প্রয়োজনে ভ্যাট ট্যাক্স কমানো হবে। সামনে যে বাজেট রয়েছে, ফরমালি ইনফরমালি যে কোনো ভাবেই হোক কেন, যেন ব্যবসায়ীদেরকে সেই সুযোগটা দেওয়া হয়। আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সম্মিলিত করে আপনাদের সাথে আলোচনার জন্য, এবং তাদের মতামতটা শুনে বাজেট প্রণয়নের পূর্বে যদি তাদের মতামতটা শোনা হয়, তাহলে হয়তো তারা অনেকটা কমফোর্ট ফিল করবে। টোটাল আয়ের পুরো অংশই চলে যাচ্ছে ঋণ পরিশোধ এবং ঋণের সুদ পরিশোধে, তাহলে আমার দেশ চলবে কি করে? সে কারণে আমাদেরকে ধীরে ধীরে ব্যালেন্স বাজেট করতে হবে। আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বাজেট হতে হবে, তাহলেই
আমাদের নেক্সট জেনারেশনের উপরে যে ঋণের বোঝা সেটা কম। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণের পাশাপাশি ব্যয় যেন যৌক্তিক হয় সেদিকে মনোযোগ দিচ্ছে সরকার। এই জন্য করদাতাদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। জোর করে হাত মুচড়ে টাকা পয়সা আদায় করেন না, কিন্তু যতটুকু আপনাদের দেনা থাকে সেটা আপনারা পরিশোধ করুন, সেই চেষ্টা করছি। এখন বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই সময় আমাদের রাজস্ব আদায় করা, আমাদের রাজস্ব ব্যয় করা, আমাদের রাজস্ব আহরণগুলি যৌক্তিক হয় এবং ব্যয়টাও যৌক্তিক হয়। কিন্তু এই মুহূর্তে বড় একটা সমস্যা অর্থনৈতিক সমস্যা, সেটা যদি আমরা না করতে পারি, এবং এগুলি কিন্তু খুব অর্থনৈতিক সমস্যা কিন্তু কঠিন আবার সহজও বটে। বছর জুড়ে অনলাইন ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যাবে উল্লেখ করে কাস্টমস দিবসের আলোচনায় বক্তারা সরকারের রাজস্ব আদায়ে সবার সহযোগিতা চান। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের 3টি লকার খুলতে ব্যাংকে গেছেন দুদকের একটি টিম। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই 3টি লকার খোলা হবে। এতে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ মজুদ থাকতে পারে বলে ধারণা করছেন দুদক কর্মকর্তারা। গত 19 জানুয়ারি এসকে সুরের ধানমন্ডির বাসা থেকে 16 লাখ টাকা ও 4.5 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে দুদক। সেখানে বাংলাদেশ ব্যাংকে 3টি লকার থাকার নথি পায় তারা। আদালতের নির্দেশে এসব খোলার অনুমতি পায় দুদক। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার ভাঙ্গা নিয়ে দুদকের অভিযান সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানান। পুনম, এর মধ্যে এখানে একজন স্বর্ণকারকে নিয়ে আসা হয়েছে। দুদক কর্মকর্তারা যেটি ধারণা করছেন যে 3টি লকারে বিপুল পরিমাণ স্বর্ণ মজুদ থাকতে পারে এবং সে কারণেই এটি বাংলাদেশ ব্যাংকে রাখা হয়েছে। স্বর্ণকারকে নিয়ে আসা হয়েছে এ কারণে যে এই স্বর্ণগুলো আসলে কি ধরনের স্বর্ণ, দাম কেমন হতে পারে সেটি জানবার জন্য। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম আছে সেই নিয়মগুলো এর মধ্যে দুদক কর্মকর্তারা এখানকার যারা কর্মকর্তা আছেন তাদের সাথে বৈঠক করে সেগুলো জেনেছেন। কিছুক্ষণের মধ্যে লকারটি আসলে খোলা হবে। যেহেতু এটি একটা সুরক্ষিত জায়গা, সে কারণে সেখানে গণমাধ্যম কর্মীদের বা কোনো ক্যামেরা সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না আমরা জানতে পেরেছি। আর দুদক কর্মকর্তারা থাকবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এবং বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা তারা থাকবেন। আমরা যতটুকু জেনেছি যে এসকে সুর, যিনি সাবেক ডেপুটি গভর্নর, তিনি 2018 সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে, ডেপুটি গভর্নর থেকে অবসরে গেছেন এবং তার লকার কিন্তু তার আগের বছর অর্থাৎ 2017 সালে তিনি প্রথম লকারটি রাখেন, যেটি নমিনি করেছেন তার স্ত্রীকে, এবং তারপরে 18 সালে রেখেছে এবং সবশেষ গত বছর তিনি আরেকটি লকার রেখেছেন, অর্থাৎ মোট 3টি লকার রেখেছেন এবং লকারগুলোর মধ্যে দুটিতে তার স্ত্রীকে নমিনি করা হয়েছে, বাকি একটিতে তার মেয়েকে নমিনি করা হয়েছে। এসকে সুরের এই লকারগুলো নিয়ে বেশ চাঞ্চল্য রয়েছে এ কারণে যে তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সাবেক এবং বর্তমান কর্মকর্তারা এখানে লকার রাখতে পারেন, যেটির মেয়াদ 20 বছর, অর্থাৎ 20 বছর রাখতে পারেন। সেই গোপনীয়তা এখানে থাকে। যদিও এসকে সুর এখানে যে তার লকার আছে, গোপনীয় সম্পদ আছে, সেটি কিন্তু কোনো জায়গায় তিনি প্রকাশ করেননি। দুদক কর্মকর্তারা যখন তার বাসায় অভিযান চালাতে যায় তখন তারা এই 3টি লকারের সন্ধান পায় এবং এসকে সুরের বিরুদ্ধে যে অভিযোগগুলো মোটা দাগে আছে সেটি হচ্ছে যে 2016 সালে বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভ চুরি হয়েছিল 8 কোটি 10 লাখ ডলার, সেই ডলার চুরি হওয়ার পেছনে তার একটা যোগ সাজস বা তার অবহেলার একটা বড় অভিযোগ আছে। এবং পাশাপাশি বড় যে অভিযোগ সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যে অর্থ আত্মসাতের যে ঘটনাগুলো ঘটেছে, পিকে হালদারের 4000 কোটি টাকার বেশি, সেই অর্থ আত্মসাতের পেছনে এসকে সুরের বড় একটা ভূমিকা, অর্থাৎ তিনি অবৈধ সুবিধা নিয়েছেন বলে একটা খবর আছে এবং অভিযোগ আছে এবং সেই কারণেই কিন্তু দুদক তার বিরুদ্ধে গত 2 বছর থেকে অনুসন্ধান করে আসছে। দুদক কর্মকর্তারা যেটি বলছেন যে এই 3টি লকার খোলার পর তার কি পরিমাণ সম্পদ আছে সেটি জানবার পরে তার বিরুদ্ধে আইনি আরও কিছু ব্যবস্থা
ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে দুদকের মামলায় তিনি গ্রেফতার আছেন এবং তার স্ত্রী কন্যাদের বিরুদ্ধে দুদক আইনি যে বিষয়গুলো বা আইনি পদক্ষেপ যেগুলো নেওয়ার সেটি একটা প্রস্তুতি নিচ্ছেন। এখানে দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা হচ্ছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে লকার খুলবার পর এখানে কি সম্পদ আছে সেটি আসলে গণমাধ্যমের সামনে তারা প্রকাশ করবেন। পুনমে ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে ধন্যবাদ। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিমণির সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেন। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ঢাকা বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা করেন। এই মামলার অন্য 2 আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম। 10ম গ্রেডের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া এই পদযাত্রা শাহবাগে আসার পরে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষকদের উপর জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিজয় সরণি যানজট নিরসনে ট্রাফিক বিভাগের নেয়া নতুন সিদ্ধান্তে বিপাকে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও যানবাহন চালকরা। আগে থেকে ট্রাফিক বিভাগের এই সিদ্ধান্তের প্রচারণা না থাকা এবং দীর্ঘ পথ ঘুরতে হবে বিধায় অনেকেই মানতে নারাজ নতুন নির্দেশনা। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম বিজয় সরণির মোড়, যেখানে একবার সিগন্যালে পড়লে বসে থাকতে হয় দীর্ঘ সময়। এ পথে ভোগান্তি কিছুটা কমাতে এবার নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা ট্রাফিক বিভাগ। সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডানে মোড় নিতে পারবে না কোনো যানবাহন। সেক্ষেত্রে মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান ও মানিক মিয়া অভিমুখী যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের ডান দিকে সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড ব্যবহার করতে হবে। শনিবার থেকে কার্যকর হওয়া ট্রাফিক বিভাগের এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন অনেকে। এটা তো শুনলাম পরীক্ষামূলকভাবে করতেছে, আশা করি ভালো ফলাফল হলে আমাদের জন্যই তো ভালো। অনেক সুবিধা হয়েছে এই রাস্তা বাইপাস হওয়াতে। সিগন্যালে দাঁড়াইলে হয়তো 20-15-17 মিনিট লেগে যায়, আর এখান থেকে সময় লাগে 2 মিনিট। একটা উইকডেতে অ্যাকচুয়ালি দেখলে আরো বোঝা যাবে যে কেমন লাগছে। নতুন এই সিদ্ধান্তে রয়েছে ভিন্ন মত। অনেকেই বলছেন আগে থেকে প্রচারণা না থাকা এবং এ পথে যেতে ঘুরতে হবে দীর্ঘ পথ। ট্রাফিকটা বেশি হয় সেটা ঠিক আছে, কিন্তু তার জন্য তো আপনি আমাকে 2 কিলো জ্যামের মধ্যে ঘুরাইতে পারেন না ভাই। এটা যদি আপনারা বিকল্প চিন্তা করেন ভুল করবেন। এমনি তো অনেক, এটা সম্পূর্ণভাবে ভুল আইডিয়া আপনাদের। আমরা কি কারণ বাজার ঘুরে আইবো? আমাদের পেট্রোল আরো 1 ঘন্টা লেট হইব। আমাদের তো সময় আছে, আমাদের সময় ডিফারেন্স আছে। তো আমরা জানি না, সেও তো কারণ বাজার দিকে না যায় আমাদেরকে মহাখালী রোডে দিয়ে দিকে আমরা মহাখালী রোডে চলে যাই। তবে ট্রাফিক বিভাগ বলছে প্রথম দিকে নতুন নির্দেশনা না জানার কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে নতুন সিদ্ধান্তের সুফল মিলবে বলেও জানান এ কর্মকর্তা। আর যতদিন এটা অভ্যাসে পরিণত না হবে ততদিন আমাদের কাছে জিজ্ঞাসা করবে এটা কেন হলো, কেন করা হলো, আমাদেরকে ভোগান্তি করা হচ্ছে, এরকম অনেক কথা বলবে। এখন অভ্যাস যখন মানুষের হয়ে যাবে তখন এই সুফলটা ভোগ করতে সবাই শুরু করবে। রাজধানী ঢাকার যানজট কমাতে মানিক মিয়া এভিনিউ ও তেজগাঁওয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ, যার সুফল মিলেছে এরই মধ্যে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সিন্ডিকেট করে হাতে গোনা কয়েকটি এজেন্সিকে দিয়ে বিক্রি করানোর কারণে বিমানের টিকিটের দাম প্রতিনিয়ত বাড়ছে বলে অভিযোগ অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের। এতে ওমরা ও জনশক্তি পাঠানোতে খরচ বাড়ছে। রাজধানী নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আটাব সভাপতি আব্দুল সালাম আরিফ। বলেন, মন্ত্রণালয় থেকে ভাড়া সহনীয় রাখার নির্দেশনা দেওয়ার পর উল্টো আরও বেড়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। বাংলাদেশের প্রধান শ্রমবাজার সৌদি আরব। কর্মসংস্থানের পাশাপাশি হজ ও ওমরা করতে অসংখ্য বাংলাদেশি পাড়ি জমান দেশটিতে।
কিন্তু বিমানের টিকিটের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় হিমশিম খেতে হচ্ছে এসব যাত্রীদের। আটাপ বলছে, সিন্ডিকেট করে নাম পরিচয় ছাড়াই ৮০% টিকিট অগ্রিম ব্লকিং করে রাখে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বেসরকারি এয়ারলাইন্সের পাশাপাশি বাংলাদেশ বিমানেও একই অবস্থা। জানুয়ারি মাসে কোনো আসন খালি নেই, ফেব্রুয়ারিতে হাতে গোনা যা খালি তার ভাড়া ১,৪২,০০০ টাকা। নাম ছাড়া যেই ব্লক করা হয়, এইটা সম্পূর্ণ ক্যাপাবিলিটি অথরিটি হচ্ছে এয়ারলাইন্সের হাতে। কোনো ট্রাভেল এজেন্সি চাইলেই গ্রুপ বুকিং করতে পারে না, সুযোগ নাই। ফেব্রুয়ারি মাস, মার্চ মাস সব এয়ারলাইন্স এভাবে ব্লক করে ফেলছে। এই যে ব্লক করে ফেললো উইদাউট পাসপোর্ট, উইদাউট ডকুমেন্টস, কিসের বেসিসে তারা করলো? এটা অবশ্যই লিগ্যাল হইতে পারে না। সংবাদ সম্মেলনে আটাপ দাবি করে, দেশে ৫,০০০ এজেন্সি থাকলেও ২০ থেকে ৩০টি এজেন্সির সাথে সিন্ডিকেট করে বসে আছে এয়ারলাইন্সগুলো। এয়ারলাইন্সগুলোর ইচ্ছা হচ্ছে এখান থেকে প্রফিটেবিলিটি বাড়ানো, দেশের জনগণকে কম টাকায় টিকিট দেওয়া, এইটা তাদের ইচ্ছার ভিতরে নাই, যে কারণেই বাড়তি। এয়ারলাইন্সের খরচ বেশি হতে পারে, যদি বেশি হয় সারা বছর আপনার ১২ মাসের ভিতরে ৯ মাস তারা ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকায় মিডল ইস্টের টিকিট বিক্রি করেন। সেটা কিভাবে করেন? সেই টিকিটটাই এখন কেন ১,৯১,০০০ টাকা। টিকিটের চাহিদা বাড়ার সাথে সাথে ফ্লাইট বাড়ানোর কথা, অথচ কমানো হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে আটাপ সভাপতি বলেন, বিমানবন্দরের সক্ষমতার সীমাবদ্ধতার অজুহাত দেখিয়ে বিদেশি সব এয়ারলাইন্সকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিচ্ছে না সরকার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বাংলাদেশের প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল কে.এম. শফিউল্লাহ বীরউত্তম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। সকাল ৮:৩০টার দিকে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কে.এম. শফিউল্লাহর ব্যক্তিগত সহকারী জিয়ার রহমান মনি এ তথ্য নিশ্চিত করে জানান, বাদজর নারায়ণগঞ্জের রূপগঞ্জ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে শফিউল্লাহর প্রথম জানাজা এবং বাদ আসর সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। কে.এম. শফিউল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগ্রহণ করেন কে.এম. শফিউল্লাহ। ১৯৭১ সালে তিনি ৩ নম্বর সেক্টর প্রধান ছিলেন। দেশ স্বাধীনের পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সেনা প্রধানের দায়িত্ব পালন করেন কে.এম. শফিউল্লাহ। কম খরচে সর্বস্তরের মানুষের অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করেছে আদ্দিন হাসপাতাল। রাজধানীর যে কোনো স্থান থেকে ফোন দিলে দোরগোড়ায় চলে আসবে অ্যাম্বুলেন্স। ভাড়াও খুব কম। হাতের নাগালে এ সেবা পেয়ে খুশি রোগীরা। মনির হোসেন তুপুর রিপোর্ট। রোগীদের প্রাণ বাঁচাতে ফোন পাওয়া মাত্রই যে কোনো সময় রাজধানীর অলিগলিতে ছুটে যায় আদ্দিন হাসপাতালের অ্যাম্বুলেন্স। স্বল্প খরচে এই সেবা পেয়ে খুশি রোগীরা। এদের সেবার সাথে অন্যদের সেবার সাথে মিলে না, কিন্তু এরা কম টাকায় ভালো সেবা দিচ্ছে। ৩৮০ টাকা দিয়ে আমাদের এই ঢাকা শহরের মধ্যে অনেক কষ্টসাধ্য বা বিরল আর কি, এরকম আর আমি আমার জানা মতে কোনো হসপিটাল বা কোথাও দেখিনি আর কি। তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিটি অ্যাম্বুলেন্সের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়, যাতে রোগীদের ভোগান্তিতে পড়তে না হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গরিব রোগী সহ সব ধরনের মানুষ আমাদের এই অ্যাম্বুলেন্স সেবা নিচ্ছে। অ্যাম্বুলেন্সের সাথে অক্সিজেনের সেবাও থাকছে এবং সেটা স্বল্প মূল্যে। মানবতার সেবা নিশ্চিতে এই অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে যারা এখানে সবসময় আমাদের রোগী বা পেশেন্ট যারা আসছে, আমাদের ক্লায়েন্ট যারা, তারা যখন সেবা নিয়ে সন্তুষ্ট হয়ে বাইরে গিয়েছে যার যার এলাকায়, তারাই কিন্তু আমাদের অ্যাম্বাসেডর। তারাই কিন্তু যে আমাদের এই হাসপাতালের সুনাম বলেছে, আমাদের হাসপাতালের পরিবেশের কথা বলেছে এবং আমাদের এই হাসপাতালে কম খরচে মানসম্মত সেবা পাওয়া যায় সেই কথা বলেছে। ঢাকা মহানগরের মধ্যে আদ্দিনের অ্যাম্বুলেন্স সেবার জন্য সর্বনিম্ন ভাড়া ৩৮০ টাকা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বাংলা একাডেমির সংস্কার ও পুরস্কার কেলেঙ্কারির সাথে জড়িতদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ কবি ও লেখক সমাজ। সকালে বাংলা একাডেমির সামনে ঘেরাও কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। এ সময় জুলাই বিপ্লবের বিরোধিতাকারীদের বাংলা একাডেমি পুরস্কার বাতিল ও এর সাথে জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা।
কাফনের কাপড় আর বোমার সাথে চিরকুটে হুমকি দিয়ে অর্থ আদায় মেহেরপুরে দুর্বৃত্তদের অন্যতম অস্ত্র হয়ে উঠেছে। গেল ৫ মাসে মেহেরপুরে ৮ জনকে হুমকি ও ৬টি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতিমা রুজিনার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আদ্দিন সজীব। মেহেরপুরের গাংনী উপজেলা তেঁতুলবাড়িয়া গ্রামে একটি দোকানের শাটারের সাথে বোমা ঝুলিয়ে যায় দুর্বৃত্তরা, পরে তা বিস্ফোরিত হয়। ঘটনাটি গত বছরের ২৬ ডিসেম্বরের। এভাবেই ৬টি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের কাছে তাই আতঙ্কের নগরী এখন মেহেরপুর। পুলিশের তথ্য বলছে, গেল ৫ মাসে জেলার ৯টি স্থানে হাতে বানানো বোমা উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এভাবে প্রাণনাশের হুমকি দিয়ে অর্থ আদায় করছে দুর্বৃত্তরা। কাফনের টুকরা, 2টা বোম আর একটা আগরবাতির প্যাকেট, একটা সাবান, একটা হচ্ছে গোলাপ জলের প্যাকেট এখানে রাখা আছে। আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তার সাথে একবার শত্রুতা হবে বা সেটাও বলবে। বেড়েছে ডাকাতি, চুরি, ছিনতাইও। এমন ঘটনায় বারবার উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা। তাদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণেই ঘটছে এমন ঘটনা। কোন সময় কোন জায়গায় ডাকাতি হচ্ছে, কোন জায়গায় ছিনতাই হচ্ছে, এই যে প্রশাসন তারা রাস্তায় কোনো নিরাপত্তা দিচ্ছেন না। এই চোরগুলা তো প্রশাসন কম বেশি এরাই পারবে এগুলা তদন্ত করতে। মানুষ আতঙ্ক বোধ করছে যে পুলিশ তার ভূমিকাতে ভালোভাবে আসতে পারছে না। তবে জেলা পুলিশ সুপার বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা তৎপর রয়েছেন। জীবিকা নির্বাহের যে উপায়টা আগে ছিল সেটা এখন নাই, বা কেউ হিডেন ছিল তারা বেরিয়ে আসছে। এই পিরিয়ডটা, ট্রানজিশন পিরিয়ডটাতে অনেকেই তার জীবিকা নির্বাহের জন্য এগুলো করতে বাধ্য হচ্ছে বা আরো বেশি করে করছে, বা ধরে নিচ্ছে যে এখন হয়তো আমরা অতটা তৎপর না, এরকম ধরে নিয়ে করছে। কিন্তু আমরা আসলে সেই সুযোগ তাদেরকে দিতে চাই না। আমরা আমাদের অভিযান, আমাদের প্রচেষ্টা আরো জোরদার করতে চাই, ওদেরকে জানাতে চাই যে আমরা এরকম করলে পার পাওয়া যাবে না। এই ভয়শঙ্কার পরিস্থিতি থেকে দ্রুত মুক্তির দাবি মেহেরপুরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নোয়াখালীর সুবর্ণচরের প্রথমবারের মতো শুরু হয়েছে মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ। এই পদ্ধতিতে চাষাবাদে আগাছা ও পোকার আক্রমণ কম হওয়ার পাশাপাশি বর্ষাকালেও নষ্ট হয় না বীজতলা। এসব কারণে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতিতে চাষাবাদ। নোয়াখালী প্রতিনিধি সাইফুর রহমান রাসেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। বিষমুক্ত চাষাবাদের জন্য মালচিং পদ্ধতিতে চাষাবাদ জনপ্রিয় হয়ে উঠছে। এ পেপার মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পোকামাকড় দূর করে। জমি তৈরি করে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বেড তৈরি করে বিছিয়ে দেওয়া হয় মালচিং পেপার। এরপর নির্দিষ্ট দূরত্বে ছিদ্র করে রোপণ করা হয় চারা। সুবর্ণচর উপজেলায় গেল বছর অক্টোবর মাসে প্রথম মালচিং পদ্ধতিতে 50 শতক জমিতে কাঁচা মরিচ চাষ শুরু করেন কৃষক রফিক উদ্দিন। তার চাষাবাদে আগ্রহী হয়ে এখন পর্যন্ত 12 জন কৃষক প্রায় 5 হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করছেন, পাচ্ছেন সুফল। 50 শতক জমির ভিতরে আমি মনে করি খুবই ভালো ফলন হয়েছে। সারগুলা মাটি চুইয়ে যায় না এবং বর্ষার পানিতে গাছ নষ্ট হয় না। এইটা ডিসেম্বর থেকে আপনার আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত অনায়াসে মরিচ তুলতে পারে। মালচিং পদ্ধতিতে জমি থাকে পরিষ্কার, আগাছাও জন্মাতে পারে না। মালচিং চাষ করার পদ্ধতির কারণে আমাদের এখন লাভবান হই। আমরা 1 একর মরিচে 4-5 লক্ষ টাকা আমাদের এখন ব্যবসা হয়। সঠিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উৎসাহিত করছে স্থানীয় কৃষি বিভাগ। পরিচর্যা খরচটা কমে যায় এবং দীর্ঘ সময় ধরে কৃষকগণ ফলন পেয়ে থাকে। এর মাধ্যমে কৃষকগণ অনেক বেশি লাভবান হয়। দেশের অন্যান্য স্থানে এই পদ্ধতিতে মরিচ চাষ করা গেলে আমদানি নির্ভরতা দূর করে স্বয়ংসম্পন্ন হওয়া সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশের বীমা খাতে বিদেশিদের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য পিপলস ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আগামীতে দেশের শেয়ার বাজার উন্নত হবে, সেখানে প্রযুক্তি ও দক্ষতা বাড়িয়ে বীমা প্রতিষ্ঠানের অবদান রাখার তাগিদ দেন তিনি। রাজধানীর বারিধারায়
ইউআইটিএস ক্যাম্পাসে পিপলস ইন্স্যুরেন্সের বার্ষিক বিজনেস কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় পিপলস ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সফি মিজানুর রহমান মানুষের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে পিপলস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, শাখা ব্যবস্থাপক ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনারা পরিবার, পরিজন, আপনজন এই কোম্পানির সাথে যারা সম্পৃক্ত, এই দেশকে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে স্বাধীন করছে, তাদের জন্য কাজ করেন। বিধাতা আপনাদেরকে ক্ষুদ্র থেকে বড় করবে, কিন্তু নিজের জন্য কাজ করবেন কিচ্ছু হবে না। আমরা পারি, আমরা পারি, আমরা পারি, এবং ইনশাআল্লাহ আমরা এই দেশকে সোনার বাংলা না, আমরা হীরার বাংলায় তৈরি করব। আপনারা সমস্ত মন প্রাণকে উজাড় করে কাজ করেন, আপনার জন্য না, আপনার ফ্যামিলির জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এবারে পার্টেক্স খেলার খবর। মিরপুরে বিপিএলে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট করছে সিলেট স্ট্রাইকার্স। সেরা 4-এর সম্ভাবনা টিকে রাখতে জয়ের বিকল্প নেই আরিফুল হকের দলের সামনে। 9 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে দলটি। ইনিংসের ওপেনিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 7 রান তুলে প্রথম উইকেট হারায় সিলেট। মোহাম্মদ নবীর বলে বিদায় নেন জর্জ মুন্সি। দলীয় 14 রানে জাকির হাসানকে ফেরান জেমস ফুলার। প্রাথমিক বিপদ আর কাটিয়ে উঠতে পারেনি তারা। 78 রানে বিদায় নেয় 6 ব্যাটার। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সংগ্রহ 7 উইকেটে 103 রান। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে লা লিগায় ভায়াদোলিদকে 3-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে গেছে কার্লো অ্যানচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠে 30 মিনিটে প্রথম গোল করেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা। 69% বল দখলে রাখা রিয়াল মাদ্রিদের হয়ে 57 মিনিটে দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এরপর ইনজুরির সময় এই ক্লাবের হয়ে প্রথম হ্যাটট্রিকের আনন্দে ভাসেন কিলিয়ান এমবাপ্পে। 21 ম্যাচে রিয়ালের পয়েন্ট 49, অ্যাটলেটিকোর পয়েন্ট 45। চেন্নাই দ্বিতীয় টি-20তে ইংল্যান্ডকে 2 উইকেটে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে 26 রানে 2 উইকেট হারায় সফরকারীরা। প্রাথমিক বিপদ সামলে উঠতে পারেনি ইংল্যান্ড। 104 রানে হারায় 6 উইকেট। তবু জস বাটলারের 45 আর ব্রাইডন কার্সের 31 রানের ইনিংসে 9 উইকেটে 165 রান তোলে ইংল্যান্ড। জবাবে ভারতও স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেনি। 116 রানে বিদায় নেয় 6 ব্যাটার। তবে তিলক ভার্মার 55 বলে 72 রানের অপরাজিত ইনিংসে 4 বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা খর্ব হবে সিএসি। ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজন বড় চ্যালেঞ্জ। নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্বেগ হবে, মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র, বললেন বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী। জেল পালানো 700 আসামি এখনো পলাতক, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে। যৌক্তিক রাজস্ব আহরণে জোর দিচ্ছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান এনবিআর চেয়ারম্যানের। এবং ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতির মামলায় পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, বিচার শুরুর নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।